শুরু করছি আজকের ভিডিও। মাধ্যমিক টেস্ট প্রশ্ন উত্তর 2024, বিষয় ভৌত বিজ্ঞান। আজকের পর্ব 1D1 অর্থাৎ লং অ্যান্সার টাইপ প্রশ্ন উত্তর। 3 নম্বরের প্রশ্ন উত্তর আজকে আলোচনা হবে। বিভাগ ঘ, এই যে লং অ্যান্সার অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন উত্তর, এটা একটা বড় ভিডিও হবে বলে এই ভিডিওটিকে আমি দুটো থেকে 3টে অংশে ভাগ করব। কারণ এখানে 12টি প্রশ্ন আছে। 12টি প্রশ্নের সবিস্তারে প্রশ্ন উত্তর আলোচনা করতে গেলে অনেকটা বেশি সময় লাগবে। সেই কারণে আমি প্রথমে 5টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের যে পর্বগুলো 1C, সেখানে আলোচনা করা হয়েছে শর্ট অ্যান্সার অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আগের ভিডিওটি দেখিয়ে দিলাম, পর্ব 1C, সেখানে 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ বিভাগ ঘ নিয়ে আলোচনা হয়েছে। আজকে হবে বিভাগ ঘ। বিভাগ ঘয়ের 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে অর প্রশ্ন থাকে। যেমন প্রথম যে প্রশ্নটা 4.1, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 3 মার্কস আছে। এই উত্তরটা কীভাবে লিখলে খুব সুন্দরভাবে উত্তরটা করা যায়, বিভিন্ন বই তোমরা ব্যবহার করতে পারো। যে কোনো রাইটারের বই থেকে তোমরা উত্তরটা সরাসরি পাবে। যে বই থেকে তৈরি করেছো, নতুন করে অন্য কোনো বই থেকে করার দরকার নেই। যার যেটা তৈরি আছে সে সেটাই তৈরি করো। এখন পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীদের এই প্রশ্নটির উত্তর জানা নেই, কেবলমাত্র তাদের জন্যই আমি উত্তরটা করছি। আর অন্যরা যাদের উত্তর জানা আছে তারা কিন্তু যেটা তৈরি করে রেখেছো সেটাই তৈরি করবে। আমি এখন যেটা বলছি সেটা না করলেও চলবে। যাদের কেবলমাত্র জানা নেই তারাই এটা একটু ফলো করতে পারো, আশা করি কাজে লাগবে। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। আমি একটি বই থেকে এই উত্তরটা দেখাচ্ছি। এই প্রশ্নটা মাধ্যমিক 2018 সালে একবার এসেছিল। ঠিক আছে, কি প্রুভ করতে হবে? PV = nRT। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাকে প্রতিষ্ঠা করতে হবে। যা লেখা আছে এখানে ঠিক সেইভাবে গুছিয়ে তোমরা লিখবে। যাদের তৈরি নেই তারা এটাই ভালোভাবে তৈরি করো। মনে করি P চাপ ও T তাপমাত্রায় N মোল কোনো গ্যাসের আয়তন V। তার পরের লাইনে ঠিক যেভাবে লেখা আছে এইভাবেই। বয়েলের সূত্র অনুযায়ী V ভ্যারিজ অ্যাজ 1/P, ব্র্যাকেটে যখন T ও N স্থির। এটা হলো 1 নম্বর সমীকরণ। চার্লসের সূত্র অনুযায়ী V ভ্যারিজ অ্যাজ T, যখন P ও N স্থির। এটা হলো 2 নম্বর সমীকরণ। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী V ভ্যারিজ অ্যাজ N, যখন P ও T স্থির। এটি হলো 3 নম্বর সমীকরণ। তোমরা ক্লাস 10 ম্যাথামেটিক্সে যৌগিক ভেদের নিয়মটা জানো। এখানে 3টে যে ভ্যারিজ অ্যাজ আছে, প্রত্যেকটা বাঁ দিকে দেখো V রাশি আছে অর্থাৎ আয়তন রাশি, আর ডান দিকে 3টে বিভিন্ন রাশি আছে। তো এই 3টাকে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী 3টাকে একসাথে লিখলে যেটা পাওয়া যায় V ভ্যারিজ অ্যাজ NT/P। কেন হলো না, এখানে দেখো 1/P আছে, তাই নিচে 1/P। এখানে T সমানুপাতিক আছে, এখানে N সমানুপাতিক আছে, তাই উপরের দিকে V ভ্যারিজ অ্যাজ সমানুপাতিক NT। এখন যেখানে P, T এবং N পরিবর্তনশীল, ঠিক আছে,
এখন প্রথমটাতে লক্ষ্য করো যে এখানে যখন ভি ভ্যারি যাচ্ছে 1/p তখন কিন্তু টি এবং এন স্থির থাকবে। হ্যাঁ, আবার ভি ভ্যারি যাচ্ছে টি যখন, তখন বাকি দুটো অর্থাৎ পি এবং এন স্থির থাকবে। আবার যখন ভি ভ্যারি যাচ্ছে এন হচ্ছে তখন বাকি যে দুটো রাশি রইল পি টি এরা স্থির থাকবে। এখানে ছোট্ট করে বলি ভি পি টি এন এই চারটে রাশি, ভি সব ক্ষেত্রে রয়েছে, তাহলে ভিটাকে বাদ দাও। যখন 1/p অর্থাৎ পি নিচ্ছি তখন বাকি দুটো পড়ে থাকলেও টি এবং এন এই দুটো স্থির হবে। যখন ভি ভ্যারিজেস টি অর্থাৎ টি এর সাথে যখন ভি এর সম্পর্ক তখন বাকি রইল পি এবং এন এই দুটো স্থির থাকবে। যখন ভি ভ্যারিজেস এন অর্থাৎ ভি এর সাথে এন সম্পর্কে আসছে তখন পড়ে রইল পি এবং টি, পি ও টি তখন স্থির থাকবে। আবার 1, 2, 3 এই তিনটি সমীকরণকে যখন একসাথে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী লেখা হবে তখন ভি ভ্যারিজেস এন টি পি অর্থাৎ তিনটেকেই সঙ্গে নেওয়া হচ্ছে, তখন কিন্তু আর কেউ স্থির থাকলো না, কারণ ভি এর সাথে পি টি এবং এন তিনজনই সম্পর্ক তৈরি করেছে, সেই কারণে কেউ কিন্তু আর স্থির থাকলো না। তখন কি হবে, যখন পি টি এবং এন পরিবর্তনশীল, এই কথাটা অবশ্যই কিন্তু লিখতে হবে। এখন ভ্যারিজেস অর্থাৎ সমানুপাতিক চিহ্নটি তুলে দিলে অর্থাৎ সমান চিহ্ন আনতে হবে এবং সেই সঙ্গে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে এন আর টি বাই পি, অর্থাৎ এন টি আর নিচে আছে পি, আর হলো সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে এই পি উপরে উঠে এলো ভি, পি ভি ইকুয়াল টু এন আর টি। ওকে, এখানে এই কথা দুটো অবশ্যই লিখতে হবে যে যেখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, এই কথাটা অবশ্যই লিখতে হবে। এই সমীকরণটি হলো এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। ব্যাস এটুকুই। 4.2 এই 4.2 প্রশ্নে তোমাদের রাসায়নিক গণনা অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে একটা অঙ্ক থাকে। এই অঙ্কটা দুটো থাকে, একটা করতে হয়। প্রথম অঙ্ক অথবা দিয়ে আরেকটা অঙ্ক। এই অঙ্কের যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, তোমরা যে সকল রাসায়নিক বিক্রিয়াগুলো শিখে এসেছো ক্লাস 7, 8, 9 এবং কি 10এও যে রাসায়নিক বিক্রিয়াগুলো শিখেছো সেখান থেকে সাধারণত মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ধরনের অঙ্ক করতে গেলে রাসায়নিক বিক্রিয়াটি সঠিকভাবে লেখা দরকার উইথ ব্যালেন্স, অর্থাৎ সমতা বিধান সহ রাসায়নিক বিক্রিয়াটি ঠিক করে লিখতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। আমি সরাসরি এই প্রশ্নের উত্তরটা কি হবে সেখানে আমি চলে যাচ্ছি। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? এটা একটা অঙ্ক। এর সাথে এক্ষেত্রে এসটিপিতে কত আয়তন CO2 উৎপন্ন হবে? এই কোশ্চেনে এই অংশটা ছাপা হয়নি। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 বা 40, কার্বনের 12, অক্সিজেনের 16, 3 মার্কস থাকবে। প্রথমে আমি বিক্রিয়াটির সমিত সমীকরণটি লিখছি। সমীকরণটি হলো, প্রথমে দেখো অঙ্কে প্রশ্নের মধ্যে বলেছে যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট একে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, আর সেই সঙ্গে কিন্তু কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াটা খুব সহজ বিক্রিয়া এবং খুব কমন একটা প্রশ্ন, এটা খুব ভালো করে রাখবে। এই বিক্রিয়ার মধ্যে কোনো সমতা বিধানের ঝামেলা নেই। দেখো ক্যালসিয়াম একটা, অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন 2টো, মোট 3টে, এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা,
তাহলে ব্যালেন্সের কোনো ঝামেলা নেই। এখন আমরা যেটা করব, এর আণবিক ভরটা প্রথমে নির্ণয় করব। ক্যালসিয়ামের আণবিক ভর কত হবে? আমরা কি জেনেছি না, ক্যালসিয়াম জেনেছি 40, কার্বন জেনেছি 12 আর অক্সিজেন জেনেছি 16। তাহলে ক্যালসিয়ামের জন্য 40, কার্বনের জন্য 12, অক্সিজেন আছে 3টে এবং অক্সিজেন হচ্ছে 16। তাহলে এটাকে যোগ করলে দাঁড়ায় 100 গ্রাম। অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটের ভর হলো বা ওজন হলো 100 গ্রাম। একইভাবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হলো 40 আর অক্সিজেন হলো 16, তাহলে কত হলো? 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড, কার্বন কত? কার্বন হলো এখানে 12 প্লাস অক্সিজেন আছে 2টি আর অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, তাহলে কত হলো? 44 গ্রাম। প্রথম কাজটা আমরা করে নিলাম। এরপর অঙ্কে কি বলেছে আরেকবার দেখা যাক। অঙ্কটাকে ফলো করবে। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? অর্থাৎ ভরটা জানতে চেয়েছে, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এই যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্য থেকে আমরা জানতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাই হলো, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 56/100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। অঙ্কে বলেছে প্রশ্নে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তো 56/100 ইন্টু 20 ক্যালসিয়াম অক্সাইড, এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে? এটা কেটে 5 আর একে ভাগ করে 56কে 5 দিয়ে ভাগ করলে 11.2 গ্রাম পাওয়া যায়। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর কি লিখব? 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এবার চলো পরবর্তী যে অংশটা, এক্ষেত্রে এসটিপিতে কত আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এটা আমাকে জানতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড কত পাওয়া যায় সেটা আগে ক্যালকুলেশন করে ফেলি। দেখো, প্রশ্ন অনুযায়ী 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা দুটো উপাদান পাচ্ছি, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা কত? 11.2 গ্রাম। তাহলে বাকি কত থাকলো? সেটা হচ্ছে 20 - 11.2 কত হলো? সেটা হচ্ছে 8.8 গ্রাম। তাহলে 8.8 গ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এই বিক্রিয়াতে CO2 উৎপন্ন হবে 8.8 গ্রাম। ঠিক আছে, তো আমরা কি জানি এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হয়? 22.4 লিটার। কারণ এখানে কত হচ্ছে 44 গ্রাম, তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এসটিপিতে তার আয়তন আমরা সকলেই জানি, সেটা হলো 22.4 লিটার। তাহলে 8.8 গ্রামের আয়তন কত হবে? খুব সহজে পাওয়া যাবে। তাহলে 1 গ্রাম CO2 এর আয়তন কত হবে? 22.4 ডিভাইডেড বাই 44 এত লিটার। আর 8.8 যেটা আমাদের এই বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে, এত গ্রাম CO2 এর আয়তন কত হবে? 22.4 ডিভাইডেড বাই 44 ইন্টু 8.8। এটাকে কাটাকুটি করতে হবে। এটা কেটে 0.2, এটা গুণ করে হলো 4.48 এত লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন 4.48 লিটার। কোয়েশ্চেন 4.2 অথবা এনটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জিঙ্কের সঙ্গে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড অর্থাৎ
H2SO4 এর বিক্রিয়া করাতে হবে। এখানে জিঙ্কের পারমাণবিক ভর 65 বলে দেওয়া আছে। এখন আমাদের রাসায়নিক বিক্রিয়াটা সঠিকভাবে লিখতে হবে। হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি বুঝতেই পারছো, ক্লাস 8-এ তোমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি জেনেছো। সেখানে জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটি সঠিকভাবে লেখা ঠিক করে লিখতে হবে। বিক্রিয়াটির সমিত সমীকরণ হলো বিক্রিয়াটি কমপ্লিট হলো। এখন এই বিক্রিয়াতে উল্লেখ করা হচ্ছে যে জিঙ্ক অর্থাৎ হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। তো সালফিউরিক অ্যাসিডের উপর আমাদের ফোকাস করতে হবে। আর এবং হাইড্রোজেন গ্যাস প্রস্তুত, যেহেতু এখানে বলেই দিচ্ছে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত সালফিউরিক অ্যাসিড লাগবে, তাহলে হাইড্রোজেন এবং সালফিউরিক অ্যাসিড এই দুটোর উপর ফোকাস করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হবে? এখানে 2 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এটা আমরা সকলেই জানি। সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে 4 ইন্টু 16, তাহলে কত হলো 98 গ্রাম। আর হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু এখানে হাইড্রোজেনের আয়তন বলা হয়েছে এনটিপিতে, তাহলে এনটিপিতে হাইড্রোজেন আয়তন হলো 22.4 লিটার। ঠিক আছে, তো এই ইনফরমেশন থেকেই আমাদের বাকি অঙ্কটা করতে হবে। এই ইনফরমেশন থেকে কি পাচ্ছি না, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে আমরা 22.4 লিটার হাইড্রোজেন পেলাম এনটিপিতে। এটাকে যদি একটু উল্টোভাবে লিখি, 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98 গ্রাম। ওকে, এনটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে 98 গ্রাম H2SO4 লাগে। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত লাগবে? 98 ডিভাইডেড বাই 22.4 সালফিউরিক অ্যাসিড লাগবে। এবারে প্রশ্নে দেখো 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে। তাহলে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 98/22.4 ইন্টু 44.8 গ্রাম H2SO4 লাগে। তো এটাকে কাটাকুটি করতে হবে। এটাকে কাটলে কি হবে? এটা হচ্ছে 2, তাহলে হলো 196 গ্রাম। এটাই অ্যান্সার। তাহলে উত্তর কমপ্লিট হলো। এনটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জিঙ্কের সঙ্গে 196 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাতে হবে। ওকে, তাপের ঘটনাসমূহ থেকে 4.3 যে কোয়েশ্চেনটা এসেছে, তারিতিক রোধের ধারণা থেকে তাপীয় রোধের সমীকরণ প্রতিষ্ঠা করো। ঠিক আছে, এই উত্তরটা আমি একটু পড়ে দিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমে আমি একটা আয়তাকার ব্লক আঁকলাম, আয়তাকার ফলক। তো বলে রাখি, এখানে আমি একটা দাগ কেটেছি। এই যে ছবিটা আঁকছি, এখানে যা কিছু লিখব এটা তোমরা করতে পারো, আবার নাও করতে পারো, ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা ব্লক, কাঠের ব্লক বলো বা একটা ফলক, হ্যাঁ, ধাতব ফলক, যার মধ্যে দিয়ে তাপ প্রবাহ হবে। ওকে,
এই যে এটা এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে এ প্রস্থচ্ছেদ। এই যে ফলকটা, এই ফলকের যে বেধ সেটা হলো ডি বেধ, আর এটা হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ, এগুলো আমি এখানে সব লিখব, কিন্তু এই বিষয়টা আগে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে ফলকটা দেখতে পাচ্ছ, এই ফলকের এই প্রান্তটা, এর উষ্ণতা হচ্ছে θ1 উষ্ণতর তল, উষ্ণতর তল অর্থাৎ এর টেম্পারেচার বেশি। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা উষ্ণতা হচ্ছে θ2, এটা হলো ঠান্ডা অর্থাৎ শীতলতর তল, শীতলতর তল এই অংশটা। ফলে কি হচ্ছে, θ1 গ্রেটার দ্যান θ2। খুব স্বাভাবিকভাবেই এখানে টেম্পারেচার যেহেতু এর বেশি এবং এর কম, তাই উষ্ণতর অঞ্চল থেকে বা তল থেকে শীতলতর তলের দিকে তাপের প্রবাহ হবে, তাপের প্রবাহ হবে। আর এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের সাথে লম্বভাবে তাপের প্রবাহ হবে। তাপটাকে আমি কিউ দিয়ে প্রকাশ করছি, কিউ। ওকে, এবার চলো কি লিখতে হবে। আবার বলছি, এই অংশটা তোমরা করতে পারো নাও করতে পারো। যদি করতে গিয়ে সময় নষ্ট হবে বলে যদি মনে করো, তাহলে লেখার দরকার নেই, কিন্তু বোঝানোর সুবিধার জন্য আমি আঁকলাম। যদি তোমরা এটা উত্তরে, এই যে উত্তরটা লিখছি, উত্তরে একটা অংশ হিসাবে করতে চাও, তাহলে এই বর্ডারটা টানবে না। ক্লিয়ার? এটা প্রথমে করে নিয়ে তারপর থেকে লেখা শুরু করবে। আচ্ছা, আমি লিখছি যে মনে করি যে আয়তকার যে ফলকটা আমি আঁকলাম, অর্থাৎ আয়তকার ফলকে এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ডি হলো ফলকের বেধ। ঠিক আছে, লিখলাম। আর θ1 মাইনাস θ2 সেটা কি, দুটি তলের অর্থাৎ এই যে দুটি যে পৃষ্ঠ, এই পৃষ্ঠতলের উষ্ণতার পার্থক্য, অর্থাৎ উষ্ণতর তল শীতলতর তল, এই দুটো তলের যে টেম্পারেচারের যে পার্থক্য সেটা হচ্ছে θ1 মাইনাস θ2। এরপর আমি যেগুলো লিখে যাচ্ছি তোমরাও খাতায় লিখে নাও, তাহলে কি হবে, এখানে তো পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে, আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, যে কারণে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি লেখার সাথে সাথে তোমরাও খাতায় লিখে নাও, নোট করে নাও, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর স্থিতাবস্থায় অর্থাৎ স্থিরভাবে যখন স্থিরভাবে যখন তাপের প্রবাহ হবে, তখন যে পরিমাণ তাপ এই তলের লম্বভাবে আপতিত হয়ে এর ভেতর দিয়ে গিয়ে শীতলতর তলের সাথে লম্বভাবে বের হবে, সেই কিউ পরিমাণ তাপ অর্থাৎ মোট যে পরিমাণ তাপ প্রবাহিত হবে, সেই তাপের পরিমাণটা আমরা লিখব। অর্থাৎ যখন স্থিরভাবে তাপ প্রবাহিত হবে টি সময় ধরে, অর্থাৎ মোট সময় লাগলো টি, সেই টি সময়ে মোট যে পরিমাণ তাপ প্রবাহিত হলো সেই তাপের পরিমাণ হলো কিউ। ওকে, তাহলে তাপ প্রবাহের হার অর্থাৎ প্রতি একক সময়, মোট সময় লেগেছে টি সময়, মোট তাপের পরিমাণ কিউ, তাহলে তাপ প্রবাহের হারটা কি হবে, কিউ বাই টি, অর্থাৎ প্রতি একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হলো। এই তাপ প্রবাহের হার হচ্ছে কিউ বাই টি ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি। এটা একেবারে মুখস্থ রাখবে, ঠিক আছে, এটা প্রতিষ্ঠা করতে হবে না, এটা শুধু মুখস্থ রাখবে। তাপ প্রবাহের হার কিউ বাই টি ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 বাই ডি। এই কেটা হলো তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, এখানে লিখে দিতে হবে ফলকের তাপ পরিবাহিতাঙ্ক। এই তাপ প্রবাহের হার কিউ বাই টিকে আমি আইএইচ দিয়ে লিখলাম,
তাপ প্রবাহের হার, অর্থাৎ একক সময়ে যে তাপ প্রবাহিত হয় তাকে IH দিয়ে প্রকাশ করলাম। তাহলে IH ইকুয়াল টু Q/T ইকুয়াল টু θ1 মাইনাস θ2। এই যে অংশটা, এই অংশটা আমি রেখে দিলাম, আর K এবং A এটাকে আমি তলায় নিয়ে গেলাম। তাহলে D/A, আর কেটাকে আলাদাভাবে লিখলাম 1/K। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু θ1 মাইনাস θ2 লিখলাম। এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাকে আমি RH দিয়ে লিখলাম। এই যে I হচ্ছে প্রবাহ, কি প্রবাহ না হিট প্রবাহ, হিট ফ্লো। হিট ফ্লোকে IH, আর এই যে অংশটাকে এটাকে RH দিয়ে প্রকাশ করলাম। এটা আর হচ্ছে অ্যাকচুয়ালি রোধ, ঠিক আছে, তাপ প্রবাহকে বাধা দেওয়া। তাহলে ফাইনাল যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা হচ্ছে এইটা, যেখানে এটাকে 1 নম্বর সমীকরণ লিখলাম, যেখানে RH হলো D/A ইন্টু 1/K, এটা লিখে দিলাম। ওকে, এবার চলতড়িৎ অংশে তোমরা যে পড়াশোনাটা করেছো, একটা পরিবাহী তার, এটা হলো তড়িৎ পরিবাহী তার। এই তড়িৎ পরিবাহী তারে A একটা বিন্দু, B একটা বিন্দু। A বিন্দুতে বিভব হচ্ছে V1, B বিন্দুতে বিভব হচ্ছে V2। এখানে বলে দেওয়া হচ্ছে V1 গ্রেটার দ্যান V2, অর্থাৎ কোনো পরিবাহী তারের দুটি বিন্দুর বিভব যদি আলাদা হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এটা হলো উচ্চ বিভব, আর এটা হলো নিম্ন বিভব। ঠিক আছে, তো এখানেও এই একই কথা আমি বলে রাখতে চাইছি, আমি এটা আলাদা করে দিলাম। এটা করার দরকার নেই, এটা লেখার দরকার নেই, ঠিক আছে, লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য এটুকু করছি, এটা লেখার দরকার নেই। ওকে, আমি শুধু বোঝাচ্ছি। তো কি হচ্ছে না, উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। ওকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে, এটা আমরা জানি। আর ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V ভ্যারিজেস কি I, তাহলে সেখান থেকে V ইকুয়াল টু IR। এই ওহমের সূত্রটাকে এখানে আমরা কাজে লাগাবো। তো কি লিখতে হবে এবার আমি সেটা লিখছি। কোনো পরিবাহীর দুই বিন্দুতে তড়িৎ বিভব যথাক্রমে V1 ও V2 হলে, যেখানে V1 গ্রেটার দ্যান V2, অর্থাৎ যেটা আমি বোঝালাম সেটা এখানে লিখেছি। যদি পরিবাহীতে I তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি পাবো? I ইকুয়াল টু V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R। কারণ এখান থেকে কি পেতে পারি, দেখো এখান থেকে I ইকুয়াল টু V/R, এই যে সূত্রটা সেটাই এখানে লেখা হচ্ছে। V হচ্ছে বিভব পার্থক্য, আর এখানে বিভব পার্থক্যটা কি? V1 মাইনাস V2। ঠিক আছে, বিভবের যে পার্থক্য, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, দুই বিভবের পার্থক্য হচ্ছে V1 মাইনাস V2। ওকে, সেটাই লেখা হয়েছে ডিভাইডেড বাই R। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে লেখা কিন্তু খুব বেশি না, হ্যাঁ, যেটুকু আমি বাদ দিতে বলছি, এই যে বক্সটা কেটেছি এটা বাদ দেবে, আর এদিকে এই বক্সটা তোমরা বাদ দিতে পারো। আর যা লেখাগুলো লিখেছি, এই লেখাগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখে দিতে হবে। এই পর্যন্ত। ওকে, এরপর আমরা দুটো সমীকরণ তুলনা করব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করলে কি পাবো? 1 নম্বর সমীকরণটা দেখে নাও, উপরে আছে θ1 মাইনাস θ2,
2 নম্বর সমীকরণটা উপরে আছে v1 মাইনাস v2, তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ। এর অনুরূপ বি কি হবে? বি এর ক্ষেত্রে দেখো এখানে আছে, নিচে আছে আর এইচ। আর এইচ মানে কি? আর এইচ মানে হলো 1/k ইন্টু ডি বাই এ, অর্থাৎ এখানে যেটা লেখা আছে, যেখানে আর এইচ হলো 1/k ইন্টু ডি বাই এ। এই আর এইচ হলো তড়িৎ রোধ, অর্থাৎ আর, এই যে আর, এই আর এর অনুরূপ। আর একটা কথা বলে রাখি, এই আর কিন্তু রো ডি বাই এ। যারা তোর চলতড়িতে পড়াশোনা করেছো তারা এটা জানবে এই সম্পর্কটা। রো হচ্ছে ওই পরিবাহীর রোধাঙ্ক, ডি হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এটা এখানে লিখে দিলাম, যেখানে আর এর যে সম্পর্কটা সেটা পেলাম। ওকে, তো এদের দুজনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক বা মিলটা খুঁজে পাচ্ছি। আর এইচ ইকুয়াল টু 1/k, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে রো, আর ডি বাই এ পুরো মিল আছে, অর্থাৎ 1/k ইন্টু ডি বাই এ রাশিটি তড়িৎ রোধ আর অথবা রো ডি বাই এ এর অনুরূপ। তো এই দুটো সমীকরণ থেকে আমরা এটাই বুঝতে পারি যে কোনো পরিবাহীতে তাপ প্রবাহের ক্ষেত্রে 1/k ইন্টু ডি বাই এ রাশিটিকে ওই পরিবাহী তাপীয় রোধ বলা হয়। কারণ এই যে আর, এটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবাহীকে বাধা দেয়, অর্থাৎ যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাই হলো পরিবাহীর রোধ। রোধ মানে যেতে বাধা দেওয়া। সেই রকমই এই রাশিটা কোনো ফলকের মধ্যে, অর্থাৎ এই ফলকের মধ্যে তাপ পরিবহনকে বাধা দেয়। তাহলে কি লিখলাম? তাই কোনো পরিবাহীতে তাপ প্রবাহের ক্ষেত্রে 1/k ইন্টু ডি বাই এ রাশিটিকে পরিবাহীর তাপীয় রোধ বলা হয়। অতএব আর এইচ ইকুয়াল টু 1/k ডি বাই এ। খুব সহজ করে লেখানো হয়েছে, এটা তোমরা তৈরি করে রাখবে। এখন আলোচনা করব কোয়েশ্চেন 4.3 অথবা। এই প্রশ্নের অথবা প্রশ্ন হলো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? সেই সঙ্গে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার এককের ওপর নির্ভর করে। দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর সংজ্ঞাটা আমি এখানে লিখব। তো তার আগে আমি একটু আলোচনা করে দিচ্ছি, এখানে যে অংশটা আমি লিখব সেটা তোমরা পরীক্ষা খাতায় লিখবে না। ঠিক আছে, এটা লিখবে না, লিখে দিলাম। এখানে আমি একটু আলোচনা করব যাতে তোমার পক্ষে বুঝতে সুবিধে হয়। আমরা কি জানি? আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, তো কি না, L2 মাইনাস L1 হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ, আর L1 হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে L1 হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, T2 মাইনাস T1টা কি? সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। আচ্ছা, এবার এই ফর্মুলাটা আমি একটু করে দেখাচ্ছি। মনে করো এইটা একটা পরিবাহী তার, লোহার তার, যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, উষ্ণতা হলো T1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবারে এর উষ্ণতা বৃদ্ধি করা হলো T2 ডিগ্রি সেলসিয়াস, যেখানে T2 গ্রেটার দ্যান T1। ওকে, অর্থাৎ উষ্ণতা বাড়ানো হলো। উষ্ণতা বাড়ালে কী হবে? এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল। ঠিক আছে, এর দৈর্ঘ্যটা কত হলো? L2। স্যার কতটা বাড়লো বলো তো? তাহলে এইটুকু বাড়লো। এইটুকু কত হবে? এইটুকু হবে L2 মাইনাস L1।
তাহলে একটা তার আছে, তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পেল, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল? এইটুকু অংশ। তা এইটুকু অংশ একটু বড় করে দেখাচ্ছি। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, উষ্ণতা ছিল T1, উষ্ণতা বৃদ্ধি পেল, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে L2 হলো, কতটা বাড়লো? L2 মাইনাস L1, অর্থাৎ L2 থেকে L1 বিয়োগ। এটাই হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ, এটা দৈর্ঘ্যের প্রসারণ। আর উষ্ণতা বৃদ্ধি কত হলো? T2 মাইনাস T1, এটা হলো উষ্ণতা বৃদ্ধি। এবার এই ফর্মুলাতে চলে যাও, তাহলে যতটা বাড়লো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আর উষ্ণতা বৃদ্ধি যতটা হলো সেটা হচ্ছে T2 মাইনাস T1। আরেকটা যে অংশ সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। তো এই যে অংশটা, এটা একটু লক্ষ্য করো। এটা হচ্ছে প্রথমে দেখো যে এই যে উষ্ণতাটা নিচে আছে, তো একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পরিবাহী তারের বা পরিবাহীর একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে, নিচে যেহেতু প্রাথমিক দৈর্ঘ্যটা আছে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো নিচে যে দুটো টার্ম আছে, একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি আর একটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, এই দুটোকে একক হিসাবে ধরবে, এটুকু বলে রাখলাম। প্রথমে দেখো এই যে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধি, তাই লিখলাম প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে, অর্থাৎ প্রাথমিক যে দৈর্ঘ্যটা আছে সেটাকে, যেহেতু নিচের দিকে আছে, আচ্ছা এই যে লাইনটা আছে না, এই লাইনের নিচে আছে, তাই তাকে প্রতি একক দৈর্ঘ্যে কথাটা লিখব। তোমরা যাতে সহজে সংখ্যাটা তৈরি করতে পারো, মুখস্থ করতে না হয়, তাই এতগুলো কথা বলছি। যে দৈর্ঘ্য প্রসারণ হয়, এই যে দৈর্ঘ্য প্রসারণ, উপরের যে অংশটা, তাহলে উপরের যে অংশটা দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ প্রতি 1 একক দৈর্ঘ্যে প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যে প্রসারণটা হয় তাকেই বলা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে বোঝা গেল। আমি একটু আন্ডারলাইন দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি 1 একক দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এই সংজ্ঞাটার জন্য 1 নম্বর আছে। পরবর্তী যে প্রশ্নটা, এখান থেকে দেখাতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার এককের উপর নির্ভর করে। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা আমরা জানি। দৈর্ঘ্য প্রসারণ উপরের যে অংশটা, আর নিচে এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এখন আলফার একক, আলফার একক বের করতে গেলে কি করতে হবে? দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্যের একক, প্রাথমিক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের একক, উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতার একক, একক বসাতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্যের একক বসাবো, প্রাথমিক দৈর্ঘ্যে তার একক বসাবো, উষ্ণতা বৃদ্ধি তার একক বসাবো। এটা কেটে গেল, ফলে কি দাঁড়ালো না আলফার একক কিভাবে বার করা যায়? আলফার একক হচ্ছে উষ্ণতা 1/, উষ্ণতার একক। ওকে, আমরা তো এমনিতেই জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট, এগুলো আমরা জানি। বা আর একভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, ঠিক আছে, এইভাবে লেখা যায়। অনেকে উত্তর হয়তো এইগুলো লিখে দেবে কিন্তু নম্বর পাবে না, তোমাকে এইভাবে লিখতে হবে। এবারে চলো একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি যে লক্ষ্য করো যে কেন এটা কেটে গেল। L2 মাইনাস L1 বাই L1 এটা হলো সমজাতীয় রাশির অনুপাত, অর্থাৎ এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, তা দুটো সমজাতীয় রাশির অনুপাত, তার তো কোনো একক থাকে না, তাই এই পার্টটা হচ্ছে কেটে গেল। আর উষ্ণতার একক সেটা তো আর কাটলো না, তাই 1/, উষ্ণতার একক,
তাহলে এখান থেকে বোঝা গেল যে আলফার একক উষ্ণতার এককের উপরে নির্ভরশীল। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, কারণ L2 - L1/L1 হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত। তাহলে সুতরাং কি হলো, শুধু উষ্ণতার এককের উপরে নির্ভরশীল হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। কোয়েশ্চেন নম্বর 4.4, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অর্থাৎ F ও বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অবতল দর্পণের ক্ষেত্রে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে গেলে, অর্থাৎ আমরা কিন্তু সম্পর্কটা প্রতিষ্ঠা করব F = R/2 অথবা R = 2F, এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব। তো সেটার জন্য আমাদের একটা রেখাচিত্র, আলোক রেখাচিত্র আঁকতে হবে। সেটা আমি দেখাচ্ছি, যেভাবে আঁকছি তোমরাও সেভাবে আঁকবে। দেখো, একটা স্কেল নেবে, স্কেল নিয়ে প্রথমে একটা লাইন টানলে, মোটামুটি এরকম দৈর্ঘ্যের একটা লাইন টানলে। এবারে একটা চাঁদা নেবে, এই চাঁদাটা ঠিক এইভাবে রাখবে যাতে এই যে 90 ডিগ্রি, এটা উল্টো হলো, এই যে 90 ডিগ্রি দেখতে পাচ্ছ, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি এই যে রেখাটা, এই রেখাটা এর সাথে মিশে যাবে। আর শেষ যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই যে বিন্দুটা আর এই রেখাটা পুরো মিশে যাবে, ঠিক আছে। এবারে করবে কি, এইভাবে টানবে। মোটামুটি তোমাদের একটা মাপ বলে দিচ্ছি, এখানে 30, এই যে 30টা দেখতে পাচ্ছ 30, আর এদিক থেকে এই যে 30টা দেখতে পাচ্ছ, এই যে 30 এই পর্যন্ত। ওকে, আর এখানে যে বিন্দুটা, এখানে এই বিন্দুটা নিতে হবে, আগে নিলে ভালো হতো। এই বিন্দুটা, এইটা হচ্ছে সেন্টার। ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে, আশা করি ঠিক এবং অ্যাকুরেট আঁকা তোমরা আঁকতে পারবে। এরপর এই যে দৈর্ঘ্যটা কত, মোটামুটি 5.1, তার মানে আড়াইয়ের একটু বেশি, মানে এই আড়াইয়ের একটু কাছাকাছি এখানে একটা পয়েন্ট করবে। এটা হলো F আর এটা হলো P। যেহেতু অবতল দর্পণ, তাই এইখানটা তোমরা এই দাগগুলো কেটে দেবে। যেভাবে আঁকছি এটা খুব সহজ পদ্ধতি, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরপর কি করবে, এর সমান্তরাল খুব উপরে যাবে না, কাছাকাছি, এই কাছাকাছি তোমরা রেখাটা নেবে, ঠিক সমান্তরালভাবে করবে। সমান্তরাল কিভাবে করবে, এই যে 2 আছে, এই 2-এর সাথে এটা মিশিয়ে দাও, আর 4-এর শেষ লেজটা জাস্ট টাচ করবে। একটু দেখাচ্ছি বড় করে, এই যে 2-এর লেজটা এর সাথে মিশবে, আর 4-এর লেজটা এর সাথে মিশবে, বা যে যেরকমভাবে পারো সমান্তরাল সরলরেখা আঁকবে। এই সমান্তরাল সরলরেখা আঁকলে ওকে, এটা হচ্ছে পরের স্টেপ। এর পরের স্টেপ হলো, এইটা হলো বি বিন্দু, এই বি এবং সি বিন্দু যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করবে, ডট 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 ভাবে যুক্ত করতে হবে। নেক্সট, এরপর বি এবং এফ যুক্ত করবে, টেনে দাও। হ্যাঁ, দেখবে আঁকাটা খুব অ্যাকুরেট হবে। এটা নাম দিলাম ডি। অনেকে আঁকতে পারো না, একটু আঁকা বাঁকা হয়ে যায়, ঠিক মতন ফিগারটা আসে না, ঠিক আছে।
তো আমি যা আঁকলাম খুব কঠিন পেলাম কি? একটু প্র্যাকটিস, তোমরা তো জ্যামিতি আঁকো, আশা করি অসুবিধা হবে না। এটা এ বি অর্থাৎ অবতল দর্পণের ওপর বি বিন্দুতে আপতিত হয়ে এফ বিন্দু অর্থাৎ ফোকাসের মধ্যে দিয়ে রশ্মিটি চলে যাবে। ওকে, আচ্ছা এখানটা দেখো, আমি এখান থেকে কিছু ডট ডট টেনে দিচ্ছি, কেন আঁকছি বুঝতে পারবে। এটা কেন করলাম? এখান থেকে এর যে দূরত্ব, এর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য, আর এখান থেকে এর যে দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটা বোঝানোর জন্য এটা আঁকলাম। ওকে, পি হচ্ছে মেরু। তাহলে আরেকবার পরিচয় করাই, এটা হলো একটা অবতল দর্পণ। ওকে, পি হচ্ছে মেরু। আচ্ছা, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে প্রধান অক্ষ, সি হচ্ছে সেন্টার মানে কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু, এ বি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হয়েছে এবং এফ বিন্দু অর্থাৎ ফোকাসের মধ্যে দিয়ে ডি পথে বেরিয়ে গেল। ওকে, সি বি এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে আর। ওকে, এটা কিন্তু অবতল দর্পণের উপর অভিলম্ব, এটা অবতল দর্পণের উপর অভিলম্ব, এটা একটু মাথায় রাখবে। তাহলে তোমরা আঁকাটা একটু প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস না থাকলে পরীক্ষায় কিন্তু মেকআপ করতে পারবে না। এবার কি লিখতে হবে আমি সেটা আস্তে আস্তে লিখছি এবং বুঝিয়ে দিচ্ছি। এ বি হলো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, বিডি হলো প্রতিফলিত রশ্মি অর্থাৎ প্রতিফলনের পর এফ বিন্দু মধ্যে দিয়ে অর্থাৎ ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল, আর এফ হলো ফোকাস। বিসি, বিসি হলো দর্পণের বক্রতা ব্যাসার্ধ, যাহা বি বিন্দুতে এই অবতল দর্পণের ওপর অভিলম্ব। এই চিত্রটা থেকে বোঝা যাচ্ছে এ বি আর সিপি যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল, এই যে এ বি হলো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তাহলে এ বি এবং সিপি হচ্ছে সমান্তরাল। এখন এইটা আর এই রেখাটা সমান্তরাল বলে একান্তর কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি একান্তর কোণ। আমরা কি জানি, এই এ বি সমান্তরাল সিপি, আর সেই সঙ্গে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে ভেদক। ঠিক আছে, এই রেখাটা হচ্ছে ভেদক। তাহলে কি হবে, এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ। তাহলে বিসি হলো ভেদক, এই কোণ আর এই কোণটা, এই কোণটা কি এ বি সি, আর একটা কি হলো বি সি এফ, এই কোণ আর এই কোণ হলো পরস্পর একান্তর কোণ। জ্যামিতির মতন এটা প্রমাণ করতে হবে, এই কোণটা সমান হলো। আবার দেখো আলোর প্রতিফলন ধর্মটা কি? আলোর প্রতিফলন ধর্মটা হচ্ছে, এটা হচ্ছে যদি আপাতন কোণ হয় তাহলে প্রতিফলন কোণ কোনটা? তাহলে এটা হলো প্রতিফলন কোণ। তার আপাতন কোণ হচ্ছে আই আর প্রতিফলন কোণ আর, সেটাকেও মানে যেহেতু দুটোই সমান, আমরা কি জানি যে আলোর যে প্রতিফলন ধর্ম, ওই প্রতিফলনের যে সূত্র, প্রতিফলনের সূত্র থেকে জানি যে একটা ফলকের ওপর যদি আলো রশ্মি আপতিত হয়, ফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সাথে আপতন কোণের সমান করে প্রতিফলন কোণটা সমান হবে, তাতে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আবার এটাও দেখলাম এই কোণটা সমান। ঠিক আছে, তাহলে আলোর প্রতিফলন নিয়ম অনুযায়ী আপতন কোণ এ বি সি এবং প্রতিফলন কোণ সি বি এফ, সি বি এফ, এই কোণ দুটো সমান। অর্থাৎ ওই দুটো কোণ লিখলাম এ বি সি, আপতন কোণ আই
আর কি লিখলাম সি বি এফ, সি বি এফ, এই কোণটা প্রতিফলন কোণ, আপাতন কোণ আর প্রতিফলন কোণ দুটোই সমান। তাহলে অতএব কি বলতে পারি, এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ বিসিএফ বিসিএফ, সিবিএফ সিবিএফ, অর্থাৎ এইটা হচ্ছে কমন, এটা বাদ দিলাম, তাহলে এই দুটো কোণ সমান হলো। ওকে, এবারে দেখো এখানে যে ত্রিভুজটা আমি পেয়েছি, ত্রিভুজটা কি এফ বিসি, এফ বিসি, এই ত্রিভুজের দুটো কোণ সমান, তাহলে এই দুটো বাহু সমান হবে, এই বাহু আর এই বাহুটা সমান হবে, অর্থাৎ ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বলছি, এই যে ত্রিভুজটা পাওয়া গেছে, কি ত্রিভুজ এফ এফ বি সি, এই যে ত্রিভুজটা পাওয়া গেছে, এই কোণটা আর এই কোণটা সমান। কোনো ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয়, তাহলে সেই কোণ সংলগ্ন যে সন্নিহিত বাহু দুটো পাওয়া যায়, অর্থাৎ সিএফ এবং বিএফ, এই দুটো বাহু হচ্ছে সমান, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত হলো। ত্রিভুজ এফ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব কি বলা যায় না বি এফ বাহু সমান সি এফ বাহু, বি এফ বাহু এবং সি এফ বাহু, বাহু দুটো সমান। ওকে, এই প্রসঙ্গে তোমাদের দুটো শব্দ আমি একটু বলে দিতে চাইছি, উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি। এখানে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, অবতল দর্পণের এই মাঝ বরাবর হলো এটা হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, অনেকগুলো রশ্মি অবতল দর্পণের ওপর আপতিত হয়েছে, লক্ষ্য করে দেখো সবচেয়ে ধারে এই যে রশ্মিটা আর এই যে এই রশ্মি, এই দুটো রশ্মি সেন্টার থেকে অর্থাৎ ও বিন্দু থেকে অনেকটা দূরে আপতিত হয়েছে, এদেরকে বলা হয় প্রান্তিক রশ্মি। আর যে রশ্মিগুলো প্রধান অক্ষের খুব কাছাকাছি আপতিত হয়েছে, এইটা এবং এইটা, এদেরকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। দেখো, যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে, দেখো এখানে যে কোণটা উৎপন্ন করেছে খুব ক্ষুদ্র, মানে ছোট কোণ উৎপন্ন করেছে, আর প্রান্তিক রশ্মিগুলো দেখো অনেকটা বড় কোণ উৎপন্ন করেছে, অনেক বড় কোণ উৎপন্ন করেছে। তাহলে ক্ষুদ্র কোণে এবং দর্পণের মেরুর খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হয়, অর্থাৎ এই যে রশ্মিটা, এই রশ্মিটা মেরুর খুব কাছাকাছি আপতিত হয়েছে এবং সেন্টারে খুব কম কোণ উৎপন্ন করেছে, এদেরকে বলা হবে উপক্ষীয় রশ্মি। আর প্রান্তিক রশ্মি যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে বড় কোণে এবং দর্পণের মেরু থেকে দূরে, এই মেরু থেকে অনেকটা দূরে আপতিত হয়েছে, দর্পণের প্রান্তে আপতিত হয়, তাদের প্রান্তিক রশ্মি বলা হয়। তাহলে দু রকম রশ্মি হয়। তো আমাদের যে প্রশ্ন, এই ছবিটার ক্ষেত্রে এই রশ্মিটাকে আমরা প্রান্তিক রশ্মি বলবো না উপাক্ষীয় রশ্মি বলবো? তো বলেই দেওয়া ভালো যে অবতল দর্পণের ক্ষেত্রে যা আমরা প্রমাণাদি করব, অর্থাৎ প্রমাণ করব বা যা কিছু আঁকবো, হ্যাঁ, এই রেখাচিত্রের সাহায্যে সবগুলোই হচ্ছে উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ এই রশ্মিগুলো মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বি ও পি বিন্দু দুটো খুব কাছাকাছি থাকে, অর্থাৎ আপতিত রশ্মি, যে রশ্মিটা আপতিত হচ্ছে বি বিন্দুতে, সেই বি বিন্দু প্রায় পি বিন্দুর কাছাকাছি, খুব কাছাকাছি। ওকে, যেহেতু বি এবং পি দুটো প্রায় একই বিন্দু, তাহলে বি এফ চলে যায়, বি এফ না লিখে কি লিখবো পি এফ, যেহেতু বি এবং পি প্রায় কাছাকাছি অর্থাৎ একই বিন্দু হিসেবে ধরে নেওয়া হচ্ছে, তাই বি এফ না লিখে কি লিখবো পি এফ, অর্থাৎ
সি এফ ইকুয়াল টু বি এফ। তো বি এফ না লিখে পি এফ লিখব, তাহলে লিখলাম পি এফ। ব্যাপারটা বোঝাতে পারলাম। আবার বলছি, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বি এবং পি একই বিন্দু, ধরে নাও একই বিন্দু, খুব কাছাকাছি মানে একই বিন্দু। তাহলে এই যে ছবিটা বি এফ না বলে কি বলতে পারি, পি এফ বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্যার যে এই যে এতটা গ্যাপ, আসলে এতটা গ্যাপ করে আঁকার এটাই কারণ এঁকে ব্যাপারটা বোঝানোর সুবিধার জন্য, আর অন্য কিছু নয়। এই দুটো যদি একদম কাছাকাছি হতো তাহলে আঁকা যেত না। তো বিষয়টা পরিষ্কার করে উপস্থাপনা করার জন্য এতটা গ্যাপ করে আঁকা হয়েছে। অ্যাকচুয়ালি বি ও পি হচ্ছে প্রায় একই বিন্দু। তাহলে বি এফ ইকুয়াল টু পি এফ হলো, এখানে বি এফ না লিখে পি এফ লিখলাম, তাহলে সি এফ ইকুয়াল টু পি এফ। এবার ছবিতে যাও, সি এফ আর পি এফ যদি দুজনেই সমান হয় তাহলে এখান থেকে বলা যায় এফ বিন্দু হলো সিপি সরল রেখার মধ্যবিন্দু। ক্লিয়ার? তাহলে অতএব কি বলতে পারি, পি এফ ইকুয়াল টু সিপি বাই 2। আর পি এফ মানে কি, চলে যাও, পি এফ মানে হচ্ছে এফ, স্মল এফ, ফোকাস দূরত্ব, তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্ব। সিপি চলে যাও, সিপি ইকুয়াল টু কি, এই আর, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এটা প্রতিষ্ঠা হলো। এখান থেকে বলা যায় আর ইকুয়াল টু 2f। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আলোচনা করব কোয়েশ্চেন নম্বর 4.4, অথবা ক্যামেরায় উত্তল লেন্সের কার্যনীতিটি চিত্র অঙ্কন করে দেখাও। এক্ষেত্রে বস্তুর অবস্থান, ঘটিত প্রতিবিম্বের প্রকৃতি উল্লেখ করো। উত্তরটা আমি একটি বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। ক্যামেরায় উত্তল লেন্সের কার্যনীতির চিত্রটা দেখো, যে কোনো তোমরা পাঠ্যপুস্তকে এই চিত্র পাবে। চিত্রটা লক্ষ্য করে দেখো, এটা একটা লেন্স, এটা হচ্ছে প্রথম ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, অর্থাৎ এই যে লেন্সের এই যে পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের বক্রতা কেন্দ্র, বা যেটা হচ্ছে প্রথম ফোকাস বিন্দুর দ্বিগুণ। একটু আগে তো প্রমাণ করলাম যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তো এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, লেন্সের দুটো তল, এই একটা তল আর এই একটা তল, এই তলের ফোকাস বিন্দু হলো এইটা, এবং ওই তলের বক্রতা কেন্দ্র হলো এইটা। তাহলে এখান থেকে এর দূরত্ব f1, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে 2f1। ওকে, তো এই যে চিত্রটা দেখছো, এক্ষেত্রে অর্থাৎ ক্যামেরায় যে উত্তল লেন্সটা ব্যবহার করা হয় এবং ক্যামেরার যে কার্যনীতি, সেই কার্যনীতি উদ্দেশ্য সাধন করতে গেলে বস্তুটিকে 2f থেকে দূরে রাখতে হবে। অর্থাৎ উত্তল লেন্সের যে 2f তার থেকে দূরে রাখতে হবে, তবে বস্তুটির একটি খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি হবে। খর্বাকৃতি যে প্রতিবিম্বটি তৈরি হবে তার অবস্থান হচ্ছে লেন্সের পেছনে f2 এবং 2f2 এর মধ্যখানে হবে। তাহলে এবং বস্তু যেদিকে তার উল্টো দিকে, অর্থাৎ বস্তু সমশীর্ষ আর প্রতিবিম্বটা হবে অবশীর্ষ, অর্থাৎ নিচের দিকে প্রতিবিম্বটা তৈরি হবে। এই হচ্ছে চিত্র। আমি চিত্রটা কিভাবে আঁকবে আমি সেটা এখন দেখাবো, একটু পরে আমি দেখাবো, কারণ এই আঁকাটা তোমরা প্র্যাকটিস রাখবে। কিভাবে আঁকবে আমি খুব সহজ পদ্ধতিতে আঁকাটা শেখাবো। এখানে তার আগে আমি এই ব্যাখ্যাগুলো একটু করে দিই। বস্তুর অবস্থান আর হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি, এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। আরও দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্টও তোমরা একটু তৈরি রাখবে, কারণ পরীক্ষায় কী আসবে বলা যায় না। বস্তুর অবস্থান
পরিষ্কারভাবে বুঝতে পারছো যে লেন্সের 2f এর চেয়ে বেশি দূরে। ছবি দেখে তোমাদের উত্তরটা তৈরি রাখতে হবে। প্রতিবিম্বের অবস্থান f2 ও 2f2 এর মাঝে লেন্স থেকে বস্তুর বিপরীত দিকে, অর্থাৎ বস্তু যেদিকে তার বিপরীত দিকে লেন্স থেকে বিপরীত দিকে f2 এবং 2f2 এর মধ্যিখানে বা মাঝখানে বা মাঝামাঝি কোনো অবস্থানে প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, প্রতিবিম্বের প্রকৃতি অবশ্যই সদ্বিম্ব হবে, অর্থাৎ বস্তু যেদিকে লেন্সের বাঁ দিকে বস্তু তার উল্টো দিকে যদি প্রতিবিম্ব তৈরি হয় সেটা হবে সদ্বিম্ব, এটা মনে রাখবে। আর বস্তুর উল্টো প্রতিবিম্বটা হবে বস্তুর উল্টো অর্থাৎ অবশিষ্ট, এটা তৈরি হবে। আর প্রতিবিম্বের আকার কেমন হবে এই ছবি থেকেই তোমরা বুঝতে পারছো যে বস্তুর আকার যা তার থেকে ছোট, অর্থাৎ বস্তুর চেয়ে ছোট। তো এই 4টে পয়েন্ট তোমরা তৈরি রাখবে, পরীক্ষায় এসছে এই আন্ডারলাইন দুটো। চলো এখন এটা খুব ভালো একটা প্রশ্ন, এই যে উত্তরটা করতে হবে আঁকতে হবে, সুতরাং লিখে হবে না, এই ছবিটা তোমাদের এঁকে দেখাতে হবে, 2 নম্বর থাকবে। তো আঁকাটা খুব সহজ পদ্ধতিতে আমি শেখাবো, তোমরা মন দিয়ে লক্ষ্য করো। হাতে তোমরা একটা চাঁদা রাখবে, স্কেল রাখবে, পেন্সিল রাখবে, প্রয়োজনে রাবার লাগবে। ঠিক আছে, নাও আঁকাটা শুরু করছি। প্রথমে স্কেলটাকে ধরো ঠিকভাবে, 0 থেকে 12 সেন্টিমিটার দাগ নাও। 0 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত একটা লম্বা লাইন টানো। এর যে মিডল পয়েন্ট 6 সেখানে একটা পয়েন্ট দাও। আশা করি হলো। এবারে স্কেলটাকে এইরকমভাবে নাও, এই 2-এর যে দাগটা সেই 2-এর দাগটা এখানটা মেলাও। ঠিক লম্বালম্বিভাবে লম্ব আঁকো, উপরে 2 সেন্টিমিটার আর নিচে 2 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপর এদিকে এইভাবে নাও, 2 সেন্টিমিটার নাও, এখানে একটা দাগ কাটো। একইভাবে এখানে 4 নাও, একটা দাগ কাটো। অর্থাৎ এখান থেকে এটা 2 সেন্টিমিটার, এখান থেকে এটা 2 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর 4টাকে এখানে নিয়ে এসো, নিয়ে 0-তে একটা দাগ কাটো, আর এদিকে 8-এ একটা দাগ কাটো। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা টোটাল 4, এটাও এখান থেকে এটা টোটাল 4। তা প্রত্যেকটা 2 2 2 2, উপরে 2 নিচে 2। আশা করি খুব সহজ লাগলো। ওকে, এবারে হাতে চাঁদা নাও। এই চাঁদাটা খুব ঠিকভাবে রাখবে। এই যে 90 ডিগ্রি যে দাগটা দেখছো এই লাইনের সাথে মেশাও। হয়েছে? আর এই পয়েন্ট এখানে ঠেকাও। দেখো লাইনটা ঠিক যেন মিশে যায়। ওকে, আস্তে আস্তে ঠেলে নিয়ে আসো। এই যে উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট, ওকে, ঠিক মতো নাও, নিয়ে এইটা এইভাবে টেনে দাও। একদিকে পৃষ্ঠ পাঁকটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এটা ঘুরিয়ে নাও। আবার দেখাচ্ছি, এই ঠেকাও। দেখো এই লাইনটা পুরো মিশে গেছে। আস্তে আস্তে ঠেলে এগিয়ে নিয়ে যাও। ব্যাস, উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মেশাচ্ছে। এমনভাবে রাখবে যাতে তোমরা দাগটা টানতে পারো। এই দেখো, এই দেখো তো কত সুন্দর হলো। আর একটু ঠিকঠাক করে করলে হয়তো এই মিড পয়েন্টটা ভালো মিলতো। ঠিক আছে, যথেষ্ট হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। এই লেন্স আঁকা কমপ্লিট হলো। ওকে, এরপর ক্যামেরার যে উত্তর লেন্সের যে কার্যনীতি, তার জন্য তোমাকে 2f এর বাইরে বস্তুটিকে রাখতে হবে। তো এখানে নামটা আগে দিয়ে দাও। এটা হচ্ছে f1,
এটা হচ্ছে F2, সব পেন্সিলে করবে তোমরা, কেউ পেন ব্যবহার করবে না। আচ্ছা, এইটা উপরের দিকে করবে, এটা হচ্ছে F2, এটা হচ্ছে 2F2, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এটা হচ্ছে ও নাম দিলাম আলোক কেন্দ্র, ওকে। এরপর 1 সেন্টিমিটার, দেখো 1 সেন্টিমিটার আমি এই জায়গাটা রাখলাম, কারণ 2F এর বাইরে রাখতে হবে তো। তো 1 সেন্টিমিটার আমি একটা লাইন টানলাম, দেখো 1 সেন্টিমিটার, যেমন যেমন বলবো তেমন তেমন করবে। এটা হচ্ছে 2 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার নিলাম। এরপরের কাজ কি, এইটার সাথে সমান্তরাল, ঠিক সমান্তরালভাবে রেখাটা টানবে, ওকে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এই রশ্মিটি F2 এর মধ্যে দিয়ে যাবে, F2 এর মধ্যে দিয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। যখন লেন্সের সাহায্যে কোনো আলোর প্রতিসরণ ব্যাপারটা ঘটানো হবে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, প্রথম রুল, বস্তু, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, PQ একটা বস্তু, PQ হলো একটা বস্তু। P বিন্দু থেকে লেন্সের প্রধান অক্ষে সমান্তরালভাবে যে রশ্মিটা এইভাবে যাবে, সেই রশ্মিটি প্রত্যেকে এক্ষুনি যেভাবে হোক তৈরি করে ফেলো, F2 এর মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ লেন্সের উল্টো দিকে ফোকাস বিন্দু দিয়ে যাবে, ভুল না হয়, ওকে। এরপর দ্বিতীয় রুল হচ্ছে P বিন্দু থেকে আরেকটা রশ্মি বের হবে, সেই রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। একটু ভুল হলো, একটু চেষ্টা করবে তোমরা ঠিক করে করার। এই আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, আমার একটু উঠে গেছে, একটু ডিফেক্ট হলো। যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের শেখানো, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাবে। এখানটা মিট করলো, ওকে। তো এখানে যেহেতু মিট করলো, এই যে রশ্মিগুলো অ্যারো চিহ্ন দিচ্ছি, এই অ্যারো চিহ্নগুলো দেওয়াটা কম্পালসারি, অ্যারো চিহ্ন দিতেই হবে, না হলে কিন্তু নম্বর কাটবে। আর এটা হচ্ছে যেহেতু লেন্সের উল্টো দিকে বস্তু এই দিকে আছে, প্রতিবিম্ব এদিকে তৈরি হবে, তাহলে এটা হবে সদ্বিম্ব, আর সদ্বিম্ব একটু মোটা দাগ দিয়েই হবে, ব্যাস। ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি নিয়ম করে আঁকো। লক্ষ্য করে দেখো, বস্তুটা তো 1 সেন্টিমিটার, আর এইটা মেপে দেখো তো কত হয়, প্রায় 5 সেন্টিমিটার, সরি 0.5 সেন্টিমিটার, অর্থাৎ 5 মিলিমিটার। এইটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, আর এইটা হলো 0.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এ থেকে বোঝা গেল যে উৎপন্ন প্রতিবিম্বটি বস্তুর আকারের থেকে ছোট। তাহলে আঁকাটা আশা করি তোমাদের কারোর কোনো কষ্ট হবে না, এই আঁকাটাই আঁকতে হবে। আর বস্তুর অবস্থান কোথায় হবে বুঝতেই পারছো। এটা এখানে একটু ভুল করলাম, সরি, এখানটা একটু ভুল হলো। এটা হবে F1, এটা 2F1, ওকে। অর্থাৎ 2F1 এর থেকে দূরে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান F2 ও 2F2 এর মধ্যিখানে বা মাঝামাঝি অবস্থানে, আর উৎপন্ন প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এইটা হচ্ছে F বলে দিতে হবে, F, আর এইটা হচ্ছে 2F, ক্লিয়ার। আর এটা হচ্ছে Q2 আর এটা হচ্ছে P1। পরবর্তী প্রশ্ন 4.5, লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। এটা খুব ভালো প্রশ্ন।
এটা আমি কোনো একটা বই থেকেই আমি সরাসরি উত্তরটা দিচ্ছি। আচ্ছা, লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞাটা চেয়েছে, তো এখানে দুরকমভাবে লেখা আছে। আমি দুরকম ব্যাপারটা বলছি, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। দেখো, লেন্সের একটি তলে কোনো আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হলে রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোককেন্দ্র বলে। এই যে ছবিটা এখানে দেখো, এই ছবিটা, এটা হচ্ছে একটা উত্তল লেন্স। একটু বড় করে দেখাই, এটা হলো একটা উত্তল লেন্স। উত্তল লেন্সের এটা প্রথম তল, এটা হলো দ্বিতীয় তল। প্রথম তলে আলোকরশ্মি এ বি পথে এলো, প্রথম তলে আপতিত হয়ে দ্বিতীয় তলে যখন প্রবেশ করলো তখন রশ্মিটি অবিলম্বর দিকে বেঁকে যাবে। কেন? এইটা হচ্ছে বায়ু মাধ্যম ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে কাঁচ মাধ্যম বা লেন্সের যে মাধ্যম। তো বায়ু মাধ্যম থেকে লেন্সের মাধ্যম অধিকতর ঘন মাধ্যম, তাহলে এ বি পথে আলোকরশ্মি আপতিত হলো এবং অবিলম্ব থেকে অবিলম্বের কাছে সরে এলো, দেখো একটু বেঁকে এলো। এই রশ্মিটা আবার বি সি পথে গমন করলো। গমন করার সময় প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করেছে। লক্ষ্য করে দেখবে এই ও বিন্দুটি, এই যে লেন্সটার ঠিক মাঝ বরাবর যদি একটা অবিলম্ব টানি, এখানটা ছেদ করবে। বিসি রশ্মিটি দ্বিতীয় তলে আপতিত হলো। ভিতরের যে মাধ্যমটা কাঁচ মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হলো বায়ু মাধ্যম ধরে নিচ্ছি। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আবার প্রতিসরণ ঘটবে তখন এই যে অবিলম্বটা আছে, এই অবিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। এটা তো ঘটনা, কিন্তু দেখা গেছে এ বি এবং বিডি এই দুটো রশ্মি পরস্পর সমান্তরাল, অর্থাৎ যখন এটা বায়ু মাধ্যম, এটাও বায়ু মাধ্যম, এটা হলো কাঁচ মাধ্যম, তাহলে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যম, কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যখন আসে তখন প্রথম তলে আপতিত হয়ে প্রতিসরণের পর দ্বিতীয় তলে আপতিত হয়ে আবার প্রতিসরণ ঘটল। আপতিত রশ্মি আর নির্গমন শেষ যে রশ্মিটি পরস্পর সমান্তরাল। যদি পরস্পর সমান্তরাল হয় তখন কিন্তু তাদের মধ্যে কোনো বিচ্যুতি ঘটে না, ঠিক আছে। এই অবস্থায় লেন্সের ভেতরে প্রধান অক্ষের উপর এই রশ্মিটি যে বিন্দুতে কাট করবে বা ছেদ করবে সেই বিন্দুকেই বলা হবে আলোক কেন্দ্র। সুতরাং আমি এটা দিয়ে বোঝালাম, আমি এখানে আজ গেলাম না, তোমরা শুধু এই ছবিটা এঁকে আলোক কেন্দ্র কাকে বলে বোঝানোর চেষ্টা করবে। এছাড়া আরও একটা সোজা উত্তর আছে, সেটা পাতলা লেন্সের ক্ষেত্রে। তো পাতলা লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা দেখো খুব ইজি। এই লেন্সটা হচ্ছে খুব পাতলা লেন্স। এই রশ্মিটা সরাসরি এসে প্রধান অক্ষের ওপর অবস্থিত ও বিন্দুতে ছেদ করে আবার সোজা চলে গেছে। এই ছবিটার মতন নয়, ঠিক আছে। এইটা হচ্ছে, এই যে লেন্সটা, এইটা হচ্ছে চওড়া, আর পাতলা লেন্সের ক্ষেত্রে এই লেন্সটা হচ্ছে সরু, ঠিক আছে। সেই কারণে এই রশ্মিটি সরাসরি একেবারে স্ট্রেট লাইন বরাবর, সোজা সরলরেখা বরাবর ও বিন্দু ছেদ করে চলে গেছে, এদিকেও তাই। এটা হচ্ছে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো ও। কি উত্তর লিখবে? দেখো উত্তরটা, পাতলা লেন্সের ক্ষেত্রে পাতলা লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি পাঠালে রশ্মিটির
কোনো চ্যুতি হয় না, অর্থাৎ কোনো দিকে বেঁকে যায় না, সেই বিন্দুকে পাতলা লেন্সের আলোককেন্দ্র বলে। তো আমি বলবো যে তোমরা এইটাই লেখো, এটা খুব সোজা, ঠিক আছে। এটাও লিখতে পারো, যাদের তৈরি আছে, যাদের এই সংজ্ঞাটা তৈরি আছে তারা এটা লিখবে, যাদের এই সংজ্ঞাটা তৈরি আছে তারা এটা লিখবে, যাদের কিছুই তৈরি নেই তাদের বলবো এটা করো। ওকে, এর সঙ্গে একটা অথবা নেই, এরই সাথে একটা অঙ্ক আছে। আচ্ছা, আলোককেন্দ্রের সংজ্ঞা হিসাবে 1 নম্বর ছিল, একটা অঙ্ক দিয়েছে। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে বস্তুটিকে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হয় 10 সেন্টিমিটার। উৎপন্ন প্রতিবিম্বের দূরত্ব কত নির্ণয় করো। খুব ভালো একটা অঙ্ক, এটা আমি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটা শব্দ শিখতে হবে, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কি? কোনো লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলা হয়। রৈখিক বিবর্ধনকে এম দ্বারা সূচিত করলে যে ফর্মুলাটা আমরা পাবো, এম ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য অথবা উচ্চতা আর বস্তুর দৈর্ঘ্য অথবা উচ্চতা, ঠিক আছে, এখানে উচ্চতা বানানটা একটু ভুল আছে, ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব। এই বিষয়টা আমি একটু খাতায় লিখে দেখাচ্ছি। আমি এখন আলোচনা করছি, উত্তর করছি না, ঠিক আছে। আমি একটা লেন্স এঁকেছি, এই লেন্সের এখানটা আমি একটা বস্তু আঁকলাম, ঠিক আছে। এবারে কী হবে, নিয়ম অনুযায়ী আমি আগে যে আঁকাটা এঁকেছিলাম, প্রথম যে সমান্তরাল রশ্মি আসবে, এসে এই ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। ওকে, আর একটা কী বলেছিলাম, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, এখান থেকে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আর একটা রশ্মি যাবে। যাওয়ার ফলে কি ঘটলো, এখানটা কাট করেছে, তাহলে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো। লক্ষ্য করে দেখো, এইটা যতটা উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা অনেক বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কি কি শিখতে হবে? প্রথমে দেখো, এই যে দূরত্বটা, এইটাকে বলা হচ্ছে বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপা হয়, তার বস্তু দূরত্ব হচ্ছে এটা, যাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। প্রতিবিম্ব দূরত্ব কোনটা? এইটা হলো প্রতিবিম্ব দূরত্ব, এই যে, বুঝতে পারছো তো, এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্ব, যাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এবারে এই যে উচ্চতাটা, এটা কি? বস্তুর উচ্চতা। এই যে উচ্চতাটা দেখছো, এটা হচ্ছে বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য বলা হয়। এইটাকে আমি ও দিয়ে প্রকাশ করছি, ও ফর অবজেক্ট। অবজেক্ট মানে বস্তু, বস্তুর এই ওটাকে ও দিয়ে প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, এবার এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ, এই উচ্চতাটাকে বলা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য। এই যে উচ্চতাটা, এতটা যে লম্বা দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য। এটাকে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখন কেন ক্যাপিটাল আই, কেন? ইমেজ মানে কি? প্রতিবিম্ব। সে ইমেজের যে আই, সেটাই হচ্ছে ক্যাপিটাল আই। এই হচ্ছে বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা আই। এখন রৈখিক বিবর্ধনটা কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতাটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আর বস্তুর উচ্চতাটাকে ও দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আর একটা কি হয়, আর একটা কি? প্রতিবিম্ব দূরত্ব, যাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, বাই বস্তুর দূরত্ব, যাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে রৈখিক বিবর্ধন হলো প্রতিবিম্বের উচ্চতা বাই
বস্তুর উচ্চতা এই যে অনুপাত তাকে বলা হচ্ছে রৈখিক বিবর্তন, অথবা প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাত v/u, এটাকেও বলা হচ্ছে রৈখিক বিবর্তন। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? আমি যে ব্যাপারগুলো বললাম এইগুলো হচ্ছে শুধু আলোচনা বোঝার জন্য। এবারে ফর্মুলাটা লিখছি, m = I/O = v/u, এটাই হচ্ছে ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটা কিভাবে হলো আমি সেটা বোঝালাম। এবারে চলো সরাসরি উত্তরে। বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। I লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে বস্তুটিকে রাখলে, অর্থাৎ লেন্সের সামনে বস্তুর দূরত্ব 2 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 2 সেন্টিমিটার। এখন কি চেয়েছে প্রশ্নের মধ্যে? প্রতিবিম্বের দূরত্ব কত, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব v = জিজ্ঞাসা। এবার আমরা জানি যে রৈখিক বিবর্তন I/O = v/u, এটা তো আমরা জানি। আর বেশি কিছু তো লিখবো না, কারণ এখানে সব বলে দেওয়া আছে। অতএব m = I/O, কেন বলে তো? এইটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি এমটা পেয়ে যাব। I এর মান হচ্ছে 10 আর O এর মান হচ্ছে 5, তাহলে 2। ওকে, আবার m = কি? v/u, তাই তো? তাহলে m এর মান 2 পেয়ে গেছি, v এর মান জানি না, আর u এর মানটা এখানে আমি জানি, তাহলে এটা হচ্ছে 2। তাহলে বা v = 2 × 2 কত হবে? 4 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব প্রতিবিম্বের দূরত্ব হবে 4 সেন্টিমিটার। ওকে, ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 22-23 মিনিটের ভিডিও হয়ে গেল, তাই আমি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী যে ভিডিও, অর্থাৎ পরবর্তী যে প্রশ্ন, যে 4.6 থেকে আর দুটো ভিডিওর মাধ্যমে আমি এটা কমপ্লিট করব। আশা করি আমি যে 5টা প্রশ্নের উত্তর আলোচনা করেছি তোমাদের খুব কাজে লাগবে। তোমরা নিজেদের মতো করে পড়াশোনা করো, যার এই ভিডিওর মাধ্যমে যার উপকার হবে সে একটা লাইক করে দাও। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম।